हेलो फ्रेंड्स, वेलकम ऑल ऑफ यू टू आवर चैनल आरपी मैथ्स गुरुकुल। তো ডব্লিউবিসিএসসি গ্রুপ ডিকে কেন্দ্র করে আমাদের ক্লাস নাম্বার 16 নিয়ে আজকে চলে এসেছি। 16 নাম্বার ক্লাসের প্রথম প্রশ্ন নিয়ে চলে আসি ডাইরেক্ট। দেখো, আমরা সবাই জানি যে আমাদের ক্লাস কোন কোন দিনে আসছে, সোম বুধ শুক্র, একদম ঠিক সকাল 8টায়। ওকে, তার সঙ্গে তোমাদের এটুকুও বলে রাখি যে তোমরা এখনও যারা আমাদের অ্যাপ জয়েন করোনি তারা খুব তাড়াতাড়ি অ্যাপ জয়েন করো। অ্যাপে তোমাদের জন্য আসছে নতুন নতুন রকমের জিনিস, যেগুলো তোমাদের জন্য পরীক্ষায় খুব হেল্পফুল হবে। ফ্রিতে এরকম কন্টেন্ট তোমাদের কেউ প্রোভাইড করবে না, যেটা আমরা প্রোভাইড করছি। ওকে, সিরিয়াসলি একটু পড়াশোনা করো, পরীক্ষাগুলো দাও, মকগুলো দাও, এবং তার সঙ্গে প্র্যাকটিসের জন্য পিডিএফ সেশন থেকে অনেক নোটসও পাবে। সেই নোটসগুলো তোমরা কালেক্ট করো এবং সেগুলো পড়াশোনা করো, তার উপর নিজেদের দখল তৈরি করো। পরীক্ষায় দেখবে কতটা বেশি সাহায্য হচ্ছে। ওকে, চলে আসি একদম ডাইরেক্ট প্রশ্নে, কোনো রকম কোনো জ্ঞান না দিয়ে লাভ নেই। চলো, দেখো প্রথম প্রশ্নে কী বলা হয়েছে, দুটো সংখ্যার অনুপাত 11:6, তাদের গসাগু 4 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। আমরা জানি যে রেশিও দুটো টার্মের সঙ্গে যদি আমি HCF গুণ করে দিই, HCF গুণ করে দিই, তাহলেই আমি সংখ্যাগুলো পেয়ে যাই। তাহলে 11-র সঙ্গে যদি আমি গসাগু মানে 6 গুণ করি, তাহলে একটা সংখ্যা পাবো। আর 6-এর সঙ্গে যদি গসাগু মানে 6 গুণ করি, তাহলে আর একটা সংখ্যা পাবো। তাহলে আমি এখানে দেখতেই পাচ্ছি যে রেশিও দুটো টার্মের সঙ্গে একই সংখ্যা গুণ করছি। তার মানে এখানে রেশিওর মধ্যে যে সংখ্যাটি ক্ষুদ্রতম তার সঙ্গে HCF গুণ করলে ক্ষুদ্রতম সংখ্যা পাবো। তাহলে রেশিওর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাকে 6, তাহলে 6-এর সঙ্গে 6 গুণ করে যে সংখ্যাটি পাবো সেটাই হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে 6 × 6 কত? 36। এবার গসাগু এখানে 6 না 4 বলা হয়েছে। গসাগু কত? 4। তাহলে 11 × 4 একটা, আর একটা 6 × 4। তো অবভিয়াসলি 6 × 4 আমি করবো, 11 × 4 নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে 6 × 4 24 হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্ন, এক্স ও ওয়াই দুটো মৌলিক সংখ্যার গসাগু কত হবে? তাহলে আমরা জানি কি মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যাকে আমরা বলে থাকি কি প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার প্রাইম নাম্বার হচ্ছে সেই সংখ্যা যার মধ্যে সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো ফ্যাক্টর লুকিয়ে নেই। যেমন আমি তোমাদের বলি, ফার্স্ট প্রাইম নাম্বার হচ্ছে কি 2। ফার্স্ট প্রাইম নাম্বার হচ্ছে কি 2। 2-এর মধ্যে 1 লুকিয়ে আছে, মানে 2কে 1 দিয়ে পুরোপুরি ভাগ যায়। আর 2-এর মধ্যে 2 লুকিয়ে আছে, 2কে 2 দিয়েও পুরোপুরি ভাগ যায়। সিমিলারলি 3কে যেমন কি বলি না, 1 দিয়েও পুরোপুরি ভাগ যায়, 3 দিয়ে পুরোপুরি ভাগ যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। সিমিলারলি তোমায় বলতে পারি 17। তাহলে 17কেও দেখতে পাচ্ছি 1 দিয়ে ভাগ যায়, 17 দিয়ে ভাগ যায়। তার মানে এদের মধ্যে 1 এবং 17 ছাড়া অন্য কোনো ফ্যাক্টর লুকিয়ে নেই। তাহলে এই সমস্ত নাম্বারগুলোকে আমরা কী বলে থাকি? প্রাইম নাম্বার। আর এই সমস্ত নাম্বারের গসাগু সবসময় একই হয়। যেমন দেখো, তোমাদের সংখ্যা বললাম, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 17। তাহলে 3-এর মধ্যে ফ্যাক্টর কী লুকিয়ে আছে? 1 এবং 3। 17-এর মধ্যে ফ্যাক্টর কী লুকিয়ে আছে? 1 এবং 17। তাহলে এদের মধ্যে কমন ফ্যাক্টর কে? 1। তো তাহলে 1 ছাড়া তো এদের মধ্যে আর কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে অবভিয়াসলি এদের HCF কী হবে? 1। তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? নেক্সট প্রশ্ন চলে যাই। দারুণ একটা প্রশ্ন সিম্পলিফিকেশনের। 0.00032 তার হোল পাওয়ারে আছে 0.6। আচ্ছা, দেখে মাথায় ঘুরে যাওয়ার মতো একটা প্রশ্ন, কিন্তু কিচ্ছু নেই প্রশ্নের মধ্যে। দেখো, আমি আলটিমেট এই ভেতরে যে বসে তাকে কী লিখতে পারি? দাদা 32 লিখতে পারি। কটা শূন্য এখানে? 1 2 3 4 5। তার মানে 1-এর পিছনে 5টা শূন্য, বা বলতে পারি 10⁵ বলতে পারি। বলে একদম ঠিক। দাদা 32কে আমি কী বলতে পারি? 32কে আমি বলতে পারি 2⁵। কোনো ডাউট আছে? না, কোনো ডাউট নেই। 2⁵ হচ্ছে কি 32। তাহলে এবার একটা গল্প বলো আমাকে, যদি আমার পাওয়ারে থাকে a⁴m, নিচে থাকে b⁴m, তাহলে কি আমি সূচকের নিয়ম অনুযায়ী একে a/b⁴m লিখতে পারি? বলে হ্যাঁ, লিখতে পারি। এতে কোনো আপত্তি থাকার কথা নয়। একদম ঠিক। তাহলে এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আমি বলতে পারি 2/10 এর হোল⁵ আছে এখানে। বলে একদম ঠিক। তাহলে মানে এখানে 2/10 হোল⁵ আছে। এবার দেখো তো, এদের পাওয়ার কি? 0.6 আছে না? তাহলে আমি এদের পাওয়ার 0.6, একে কিন্তু আমি ভুলে যেতে পারি না। তাহলে আলটিমেট এর হোল পাওয়ার কি? 0.6। খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। এবার দেখো, এই যখনই ব্র্যাকেটটা তুলব না, এই হোল পাওয়ার যেটা 5-এর পাশে বসে আছে, এটা কী হয়ে যাবে? জাস্ট এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে আলটিমেট ব্যাপারটা হচ্ছে এরকম, a⁴m এর হোল⁴n এর মানে হচ্ছে a⁴mn। মানে এরা এই দুই ভদ্রলোক কী হয়ে যায়? ডাইরেক্ট গুণ হয়ে যায়। তাহলে সূচকের এই নিয়মগুলো আমার মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যা। তাহলে আলটিমেট আমি কী দেখতে পাচ্ছি না, আমি যদি এই ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে আমার হয়ে যাচ্ছে কি না 2/10 হোল⁵, আর 5-এর সঙ্গে 0.6 গুণ হলে 6/10।
ইটস নট ইট, বলে একদম ঠিক। তাহলে 5 2 এ 10, 2 3 এ 6, তাহলে আলটিমেট হয়ে গেল কি না 2 এর কিউব কত হয়ে যাবে না দাদা 8। আর কেউ কিন্তু 2/10কে এখানে কাটাকুটি করে 1/5 করবে না, তাহলে কিন্তু সমস্যা। আর এখানে কী হয়ে যাবে 10-এর কিউব করলে 1000, তাহলে 8/1000কে আমি কী লিখতে পারি 0.008 লিখতে পারি, বলবো একদম ঠিক। অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার হওয়া উচিত। নেক্সট প্রশ্ন দেখো 983 স্কোয়ার মাইনাস 17 স্কোয়ার। দেখো এই প্রশ্নে 983 স্কোয়ার নির্ণয় করতে যাওয়ার সমস্যা। আমাকে ভাবতে হবে কীরকম, যে 983 একে যদি আমি এ ভাবি আর 17কে যদি আমি বি ভাবি, তাহলে আলটিমেট আমার কাছে আছে কি আছে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি দাদা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেই বাচ্চাবেলা থেকে শিখে আসছি। তাহলে এ প্লাস বি মানে 983 প্লাস 17, আর 983 প্লাস 17 মানে হচ্ছে কত 1000, আর 983 মাইনাস 17 এর মানে কত দাদা 983 মাইনাস 17 হয়ে যাবে কত 966, আর এখানে কত দেখতে পাচ্ছি 1000, তাহলে ইন্টু 1000, তাহলে ইন্টু 1000 মানে কী হয়ে যাবে এই শূন্যগুলো জাস্ট পাশে বসে যাবে, তাহলে 966 তারপর 3টে শূন্য হয়ে যাবে কারেক্ট অ্যান্সার্স। বলো কোথায় আছে 966 3টে শূন্য, একদম অপশানটি। ইজ ইট ক্লিয়ার? একদম জলের মতো পরিষ্কার হওয়া উচিত। চলে যাই পরের প্রশ্নে। দেখো স্বর্ণ অ্যালুমিনিয়ামের চেয়ে 12 গুণ ভারী। আচ্ছা দারুণ একটা প্রশ্ন, 3-4টা স্টার দিয়ে রাখো। ঠিক আছে, রেশিও প্রপোর্শনে এই প্রশ্নটি কিন্তু আমরা ভুলে গেলে চলবে না। দেখো বলেছে স্বর্ণ অ্যালুমিনিয়ামের চেয়ে 12 গুণ ভারী। আমরা অ্যালুমিনিয়ামের সঙ্গে স্বর্ণ মানে গোল্ডের তুলনা করছি। তার মানে যদি অ্যালুমিনিয়ামের কথা বলি, যে অ্যালুমিনিয়ামের ওজন যদি 1 ইউনিট হয়, তাহলে স্বর্ণ মানে গোল্ডের ওজন কী হবে 12 গুণ ভারী মানে 12 ইউনিট। ইজ নট ইট? একদম ঠিক। তামা অ্যালুমিনিয়ামের চেয়ে 5 গুণ ভারী। তাহলে আমি যদি অ্যালুমিনিয়ামের এখানে 1 ইউনিট ধরে থাকি, তাহলে এখানেও 1 ইউনিট ধরবো, একদম ঠিক। তাহলে তামার ওজন কত হবে দাদা, এখানে 5 গুণ ভারী বলেছে, তাহলে 5 ইউনিট হবে, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার অ্যালুমিনিয়ামের 8 গুণ একটা সংকর ধাতু, মানে এই সংকর ধাতুটার ওয়েট কত হবে না অ্যালুমিনিয়ামের 8 গুণ। অ্যালুমিনিয়াম তো এখানে আগে 1 ধরেছিলাম, তার মানে এখানেও হয়ে যাবে কত 1-এর 8 গুণ 8। তাহলে আলটিমেট আমাকে এমন একটা সংকর ধাতু নির্ণয় করতে হবে যেটা স্বর্ণ এবং তামার মিশ্রণে তৈরি, যেখানে স্বর্ণর ওজন হচ্ছে 12 ইউনিট, তামার ওজন হচ্ছে 5 ইউনিট, এবং মিশ্রণে তৈরি হবে যেটা তার ওজন হচ্ছে 8 ইউনিট। তাহলে হলো কি এটা একদম অ্যালিগেশন প্যাটার্ন বলো, একদম ঠিক। দুটো জিনিসকে মিলিত করে একটা জিনিস তৈরি হচ্ছে, এবং দুজনকার ইন্ডিভিজুয়াল ওয়েটও বলা আছে, এবং যেটা তৈরি হচ্ছে তার ওয়েটও বলা হয়েছে। তাহলে এখান থেকে অ্যালিগেশন করলে আমি কী পেয়ে যাব না কি অনুপাতে এই গোল্ড আর তামা মেশানো হয়েছিল। তাহলে দেখো 12 থেকে 8 বিয়োগ করলে এখানে বসলো 4, 8 থেকে 5 বিয়োগ করলে এখানে বসলো 3। তাহলে 3:4 অনুপাতে আমাকে কী করতে হবে মেলাতে হবে, বা দেখতে হবে কার সঙ্গে কার গল্প বলা হয়েছে। সোনা এবং তামাকে 3:4 হওয়া উচিত বাবা। 12 থেকে 8 4, এখানে 8 থেকে 5 3, একদম এটা 3:4 হবে, এটা 3:8 নয়, এটা এখানে অপশানে কিছু ভুলে 3:4। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। 12 গুণ এখানে হচ্ছে 5 গুণ, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন 6 নম্বর অঙ্কে কী বলা হয়েছে না দুটো ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত বলা হয়েছে 6:5, তাদের গতিবেগের অনুপাত বলা হয়েছে 3:2, একটি খুঁটি অতিক্রম করতে তাদের যে সময় লাগে তার অনুপাত কত। খুবই ইজি, আমরা জানি যে যখন একটা ট্রেন একটি খুঁটি অতিক্রম করে তখন সে নিজের দৈর্ঘ্য যায়, হ্যাঁ কি না বলো, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার নিজের দৈর্ঘ্য যখন যাচ্ছে, তাহলে এখানে দৈর্ঘ্য তো বলাই আছে, তার মানে ডিস্টেন্স বলা দেওয়া হয়েছে। তাহলে প্রথম ট্রেনটি 6 ইউনিট যাচ্ছে, সেকেন্ড ট্রেনটি 5 ইউনিট যাচ্ছে। প্রথম ট্রেনটির গতিবেগ বলা হয়েছে 3 ইউনিট, আর সেকেন্ড ট্রেনটির গতিবেগ বলা হয়েছে 2 ইউনিট। আর আমরা জানি যে টাইম কী করে নির্ণয় করতে হয় না টাইম ইজ ইকাল টু ডিস্টেন্স বাই স্পিড। ইজ ইট ক্লিয়ার? বলো জলের মতো পরিষ্কার। তাহলে করে ফেলো ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্সটা এখানে বলাই আছে 6, আর এখানে বলা আছে 5। তাহলে এখানে স্পিড কত 3, এখানে স্পিড কত 2, তাহলে 6/3 হয়ে যাবে আমার প্রথম ট্রেনের টাইম, আর সেকেন্ড ট্রেনের টাইম হয়ে যাবে 5/2, গল্প শেষ। এবার এখান থেকে আমি কি করব, এখানে কাটাকুটি আছে, করে দাও 2, তাহলে 2:5/2, এটাকে সরল রেশিওতে করতে গেলে কী করতে হয় কোনাকুনি গুণ। তাহলে এখানে 5কে 1 দিয়ে গুণ, কিছু নেই মানে 5 × 1, এখানে 2 × 2 মানে 4, আগে এখানে যে বসে আছে তার গুণফল আগে বসবে, তাহলে 2 × 4, এখানে 5, এখানে হচ্ছে 5 × 5, তাহলে 4:5 হচ্ছে টাইমের অনুপাত, অপশান বি। নেক্সট প্রশ্ন 25 এবং 45-এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে। আচ্ছা তৃতীয়, যারা আমার রেশিও প্রপোর্শনের ক্লাস দেখি তারা দেখেই প্রশ্নটার আনসার বলবে। তৃতীয় সমানুপাতি মানে হচ্ছে 25-এর সঙ্গে 45-এর যা অনুপাত
45-এর সঙ্গে এক্সের তাই অনুপাত, হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। 45-এর সঙ্গে এক্সের তাই অনুপাত, এখানে এক্সটাকে না এক্সটাই হচ্ছে তৃতীয় সমানুপাতি, তাহলে এক্সের ভ্যালু আমার নির্ণয় করতে হবে। কী করে নির্ণয় করব? মাঝের দুই ভদ্রলোকের গুণফল আর এই ধারের দুই ভদ্রলোকের গুণফলের সঙ্গে সমান, তার মানে 45 ইন্টু 45 ইজিক্যাল টু 25 ইন্টু এক্স, দ্যাটস ইট। তাহলে এক্সের ভ্যালু কী হবে? 25 এপারে চলে গেলে ভদ্রলোক নিচে চলে আসবে, কাটাকুটি হচ্ছে 5 দিয়ে, 5 5 25, এখানে 5 9 45, এখানে 5 9 45, তার মানে 81। এক্সের ভ্যালু কত হয়ে গেল? 81। বলো, এর থেকে ইজি আর কিছু হয় না। শুধু আমার মনে রাখতে হবে যে তৃতীয় সমানুপাতি বলতে কী বোঝাতে চেয়েছে। একটি কাজ পি অ্যান্ড কিউ, কিউ অ্যান্ড আর এবং আর অ্যান্ড পি দ্বারা যথাক্রমে 12, 15 এবং 20 দিনে করা হয়। দারুণ একটা প্রশ্ন, খুব ভালো করে বুঝবে। এই কনসেপ্টটি কিন্তু জেনে রাখা খুব দরকার যে পি অ্যান্ড কিউ মানে পি প্লাস কিউ বলতে পারি। পি এবং কিউ একত্রে একটি কাজ করছে 12 দিনে, সেই কাজটাই কিউ এবং আর একত্রে করছে 15 দিনে, আর সেই কাজটাই আর এবং পি একত্রে করছে কত দিনে? না 20 দিনে। তাহলে এদের এলসিএম এবং টোটাল ওয়ার্ক, তাহলে 12, 15, 20 এলসিএম কত? না 12, 15, 20 এলসিএম হচ্ছে 60, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে 60/12 করলে পি এবং কিউয়ের এফিসিয়েন্সি পাবো, মিলিত এফিসিয়েন্সি, তাহলে কত হয়ে যাবে? 5। 60/12। 60/15 করলে কিউ প্লাস আর এর মিলিত এফিসিয়েন্সি, আর আর প্লাস পি এর মিলিত এফিসিয়েন্সি কত হবে? না 60/20, 3। ইজ নট ইট? একদম ঠিক। তাহলে এখান থেকে আমি যদি সবার এফিসিয়েন্সি যোগ করে দিই, তাহলে দেখতে পাচ্ছি এখানে টোটাল যে এই তিনটে স্টেপ যদি যোগ করি, অ্যাড করি, তাহলে এখানে যে দুবার পি আছে, দুবার কিউ আছে, আর দুবার আর আছে। তাহলে যখন আমি যোগ করব, তাহলে 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর পাবো, মানে পি কিউ আর এর মিলিত এফিসিয়েন্সি দ্বিগুণ এফিসিয়েন্সি হচ্ছে কত? না 5 + 4 + 3, 5 + 4 9 আর 3 12। তাহলে আলটিমেট পি কিউ আর এর এফিসিয়েন্সি কত? না 6, একদম ঠিক। তাহলে পি কিউ আর এর মিলিত এফিসিয়েন্সি 6 পেলাম। আমাকে নির্ণয় করতে হবে পি একা কাজ শেষ করবে কতদিনে, তাহলে পির এফিসিয়েন্সি দরকার। পির এফিসিয়েন্সি কী করে নির্ণয় করব? যদি পি কিউ আর এর এফিসিয়েন্সি থেকে পি কিউ আর এর মিলিত এফিসিয়েন্সি থেকে যদি কিউ আর আর এর মিলিত এফিসিয়েন্সি বিয়োগ করে দিই, তার মানে কি কনসেপ্ট এরকম যে পি প্লাস কিউ প্লাস আর থেকে যদি কিউ প্লাস আর বিয়োগ করে দিই, তাহলে আলটিমেট কী হয়ে যাবে? কিউ কিউ ক্যান্সেল আউট হয়ে যাবে, আর আর ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে কি? পি, তাই তো? হ্যাঁ কি না বলবো? একদম ঠিক। তাহলে পি এর এফিসিয়েন্সি কী হয়ে যাবে? না 6 মাইনাস না কিউ প্লাস আর এর এফিসিয়েন্সি হলো 4, তাহলে 6 - 4 কত হবে? 2। তাহলে 2 হয়ে গেল কিউর এফিসিয়েন্সি। আমাকে নির্ণয় করতে হবে পি এর কত টাইম লাগছে পুরো কাজটা করতে। টোটাল কাজ 60, একদিনের কাজ করতে পারে 2 ইউনিট, তাহলে 60/2, 30 দিনে পি একা কাজটি শেষ করবে। অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 9 কী বলা হয়েছে? একটি জলের পাম্প 2 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। খুব ভালো কথা। ট্যাঙ্কে ছিদ্র হওয়ার কারণে ট্যাঙ্কটি পূরণ করতে 4 ঘন্টা সময় লাগে। তাহলে ধরলাম যে প্রথম যে পাম্পটি সেটা হচ্ছে এ পাম্প, যে 2 ঘন্টার মধ্যে পুরো ট্যাঙ্কটিকে ভর্তি করছে, ঠিক আছে? এবার এর সঙ্গে আরেকটা পাম্প কাজ করছে, বি পাম্প, যার জন্য ট্যাঙ্কটি 4 ঘন্টায় ভর্তি হচ্ছে। কিন্তু বি পাম্প তাহলে একজন এক্সট্রা কাজ করলে তো টাইম বেশি লাগার কথা, কিন্তু এই পাম্পটা পাম্প নয়, এটা হচ্ছে ছিদ্র, এটাই মাথায় রাখতে হবে। তাহলে সে কী করছে? আলটিমেট কী করছে? ভর্তি করছে না, সে আলটিমেট খালি করছে। তার মানে কনসেপ্ট এরকম যে এ প্লাস মাইনাস বি, এ কী করছে? খালি করছে। মাইনাস দিয়ে কি কি আমি ডিনোট করছি? না এটা ছিদ্র, এটা ঠিক আছে, এটা মাথায় রাখবে, তাই জন্য টাইম বেশি লাগছে। তাহলে 2 আর 4 এলসিএম কত? 4, তাহলে 4 ইউনিট হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি। সেই 4 ইউনিট 2 ইউনিট টাইমে ভর্তি করছে এ, তাহলে এর এফিসিয়েন্সি কত? না 4/2, 2। আর এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি কত? 4/4, 1। এখানে হচ্ছে প্রবলেম যে এ তো 2 ইউনিট ভর্তি করছে, তাহলে এর সঙ্গে বি কিছু খালি করছে বলেই আমি আলটিমেট দেখছি ওভারঅল 1 ঘন্টায় 1 ইউনিট ভর্তি হচ্ছে। 2 থেকে কত বিয়োগ করলে 1 হয়? কিন্তু আলটিমেট তার মানে এখানে 2 এর সঙ্গে প্লাস কত আছে? না -1। তাহলে আলটিমেট বির এফিসিয়েন্সি কত? 1। বির এফিসিয়েন্সি কত? 1। তাহলে বি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, তাহলে 4 ইউনিট ভর্তি করতে কত সময় লাগবে? 4 ইউনিট খালি করতে কত সময় লাগবে? না 4/1, অ্যান্ড দ্যাট ইজ 4 আওয়ার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10 কী বলা হয়েছে? না জিনাত ও নাজরিন 1.2 কিলোমিটার বৃত্তাকার দৌড়ে অংশগ্রহণ করে। তারা 18 কিমি/ঘন্টা এবং 27 কিমি/ঘন্টা বেগে দৌড় শুরু করে, যথাক্রমে একই সময় একই বিন্দু থাকে। খুব ভালো কথা। কত সময় পরে তারা প্রথমবারের মতো প্রারম্ভিক বিন্দুতে মিলিত হবে, মানে যেখান থেকে তারা রেস স্টার্ট করেছে। প্রারম্ভিক বিন্দু মানে কি? যেখান থেকে তারা রেস স্টার্ট করেছে। গল্পটা কীরকম? এরকম, এই হচ্ছে আমার একটা ট্র্যাক, বৃত্তাকার ট্র্যাক। ধরো এখান থেকে এটা হচ্ছে প্রারম্ভিক বিন্দু, এবং এখান থেকে একই সময় তারা কি করেছে? রেস স্টার্ট করেছে। এখান থেকে জিনাত ও নাজরিন শুরু করেছে। এই টোটাল ট্র্যাকটার লেন্থ হচ্ছে 1.2 কিলোমিটার। জিনাতের স্পিড বলা হয়েছে 18 কিমি/আওয়ার,
আর নাসরিনের স্পিড হচ্ছে কত না 27 কিমি/আওয়ার। এবার দেখা গেল যে তারা ঘুরতে ঘুরতে দেখো অবশ্যই বুঝতে পারছো যে এখানে যে 18 কিমি/আওয়ার একজনকে 27 কিমি/আওয়ার, তার মানে অবশ্যই প্রথমবার যখন এখানে এসে পৌঁছানোর কথা সেটা অবশ্যই আগে কে এসে পৌঁছাবে যার স্পিড বেশি, তার মানে নাসরিন। তাহলে নাসরিন আগে এখানে এসে পৌঁছাবে, নাসরিন। তারপরে জিনাত, মানে নাসরিন যখন এখানে তখন জিনাত সামাও এখানে একটা কোথাও একটা আছে, তার মানে দুজনে একসঙ্গে তো প্রথমবার এখানে এসে মিলিত হবে না, এটা তো ঠিক বলো, একদম ঠিক। তাহলে কখন তারা এসে মিলিত হবে? অনেকবার ঘোরার পরে কোনো একটা সময় এসে তারা কী হবে, তারা দুজনকার এখানে এসে মিলন হবে, ঠিক আছে, এখানে এসে তারা মিট করবে। তো আলটিমেট এই যে টাইমটা, যে টাইমে এসে তারা মিট করবে, সেই টাইমটা কী করে নির্ণয় করতে হয়? খুব সহজ না, মিটিং টাইম এক্ষেত্রে হয়ে যাবে, মিটিং টাইম এক্ষেত্রে হয়ে যাবে এলসিএম অফ ইন্ডিভিজুয়াল টাইম। এবার এলসিএম অফ ইন্ডিভিজুয়াল টাইম মানে হচ্ছে তাদের প্রত্যেকের এক একজনকার এই পুরো ট্র্যাকটা মানে 1.2 কিলোমিটার কভার করতে যে সময় লাগে সেটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল টাইম। আর সেই ইন্ডিভিজুয়াল টাইমে এলসিএমই হবে আমার মিটিং টাইম। কোথায় না, প্রারম্ভিক বিন্দুতে। তাহলে দেখো প্রথমজন মানে হচ্ছে জিনাত, জিনাতের কত সময় লাগছে? পুরো 1.2 কিমি যেতে, তাহলে 1.2 হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, তার মানে হচ্ছে স্পিড কত? 18। আর নাসরিনের কত লাগছে? দাদা 1.2 হচ্ছে ডিস্টেন্স আর স্পিড কত? 27। তাহলে এটাই হচ্ছে তাদের ইন্ডিভিজুয়াল টাইম। এবার এদের এলসিএম করবো, তাহলে এলসিএম হবে আমি কী হবে না 1.2/18 আর এখানেও 1.2/27। এবার তাদের এলসিএম কী দুজনকারই দেখতে পাচ্ছি লবে 1.2 আছে, তখন অবভিয়াসলি এলসিএম লবের এলসিএম হবে 1.2। আমরা যখন কোনো ফ্র্যাকশনে এলসিএম করি তখন লবের এলসিএম করতে হয় আর হরের কী করতে হয়? এইচসিএফ করতে হয়। এবার বলো 18 27-এর মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কী? অবশ্যই 9, এটা তোমরা সবাই জানো। ব্যাস হয়ে গেল, তাহলে আমরা এলসিএম পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে মিটিং টাইম। এবার এখানে পয়েন্ট টুটি দাও, এখানে দেখো 90 লিখে দাও। তাহলে আলটিমেট আমি দেখতে পাচ্ছি একে 60 দিয়ে গুণ করলে আমি কী পেয়ে যাবো? মিনিট পেয়ে যাবো। মানে এটা কি ঘন্টা, এখানে কিলোমিটার/ঘন্টা, এখানে কিলোমিটার/ঘন্টা। তাহলে 60 দিয়ে গুণ করলে এখানে হচ্ছে 30×3 = 90, 30×2 = 60, 3×4 = 12, মানে 4 দুগুণে 8 মিনিট পরে তারা কী করবে? 8 মিনিট পরে তারা কী করবে? প্রারম্ভিক বিন্দুতে মিলিত হবে। অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্ন, এক ব্যক্তি সকাল 8টায় কে শহরে ছাড়ে এবং দুপুর 1টায় এম শহরে পৌঁছায়। সেম কোশ্চেন আমি তোমাদের এই যে 14খানা সেট তার মধ্যে যে কোনো একটাই করিয়েছি। এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম, দেখি তোমরা করতে পারো কি না। ঠিক আছে, তোমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে কোন সেটের কোন প্রশ্ন নাম্বার এই সেম প্রশ্ন করানো হয়েছিল। ওকে, দেখবো তোমাদের কতটা তোমরা ভালো করে ফলো করছো এই ক্লাসগুলো। চলে আসি নেক্সট প্রশ্নে। বলছে একটি পরিবারের 6জন সদস্যের গড় বয়স 25 বছর। খুব ভালো কথা। তাহলে 6জন সদস্যের গড় বয়স যদি 25 হয় তাহলে টোটাল বয়স কত বর্তমানে? তাহলে 6 × 25 করলে কত? 150। বলো একদম ঠিক। তাহলে বর্তমানে তাদের টোটাল বয়স হচ্ছে, বর্তমানে টোটাল এজ কত দাদা? 150। খুব ভালো কথা। যদি কনিষ্ঠ সদস্যের বয়স 4 বছর হয়, তার মধ্যে একদম যে কনিষ্ঠ তার বয়স হচ্ছে 4 বছর, তবে কনিষ্ঠ সদস্যের জন্মের ঠিক আগে পরিবারের গড় বয়স কত ছিল? তার মানে অবভিয়াসলি 4 বছর আগের গল্প বলা হয়েছে। তাহলে 4 বছর আগেই কনিষ্ঠ সদস্য ছিল না, তার মানে একটা 4 চলে গেল। তার বাকি প্রত্যেকের বয়স মানে 6জনের প্রত্যেকের বয়স 4 বছর করে কমেছে। তাহলে কনিষ্ঠ সদস্য ইনক্লুডিং আরও 5জন, 6জনের মধ্যে কে আছে? 5 প্লাস এই কনিষ্ঠ সদস্য মানে 4 বছর যার বয়স। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে প্রত্যেকের বয়স 4 করে কমেছে। তাহলে 4 বছর আগে তাদের বয়সের সাম আমি কী বলবো না 150 মাইনাস কত? 6জনকার বয়স 4 করে কমেছে মানে 6 × 4 মানে 24। তাহলে 150 - 24 করলে কত হবে? অর্থাৎ 126। তাহলে 126 ছিল 4 বছর আগে তাদের বয়সের যোগফল। তাদের অ্যাভারেজ কত ছিল? তাদের অ্যাভারেজ হয়ে যাবে 126 তখন হয়ে যাবে 5, কারণ তখন এই কনিষ্ঠ ভদ্রলোক তো জন্মায়নি, তাই তো। তখন আলটিমেট 126/5 করলে কত অ্যাভারেজ হবে? অর্থাৎ 25 × 5 = 125, আর হচ্ছে 1 পড়ে থাকছে মানে 1-এর জন্য 0.2, তার মানে হয়ে গেল 25.2। অপশান, আচ্ছা এখানে ডি হবে, ডি অপশান হয়ে গেল কারেক্ট আনসার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। কোশ্চেন নম্বর 13-তে কী বলা হয়েছে না, গ্রুপ এ এবং গ্রুপ বি এর গড় ওজন যথাক্রমে 12 কেজি এবং 24 কেজি। খুব ভালো কথা। তাহলে দুটো গ্রুপ আছে দেখতে পাচ্ছি, গ্রুপ এ আর গ্রুপ বি। এই গ্রুপ এ এবং গ্রুপ বিতে আর কি বলা হয়েছে না, সদস্যের অনুপাত বলা হয়েছে 1:2। কখনো কখনো সদস্যের সংখ্যা বলা থাকবে, কখনো কখনো অনুপাত বলা থাকবে। সংখ্যা বলা থাকলে আমি অনুপাতে ট্রান্সফার করে নেবো, এখানে কাজ আমার কমানো আছে, অনুপাত করেই দেওয়া আছে। তার মানে গ্রুপ এতে যদি 1জন থাকে তাহলে গ্রুপ বিতে 2জন আছে।
গ্রুপ এর গড় ওজন বলা হয়েছে 12 কেজি, মানে প্রত্যেকের ওজন 12 কেজি করে, আর গ্রুপ বি এর প্রত্যেক ওজন 24 কেজি করে। তাহলে এখানে দেখতে পাচ্ছি গ্রুপ এ টোটাল ওজন কত হবে? 12 হবে। গ্রুপ বি এর টোটাল ওজন হবে 48 কেজি। তাহলে 12 প্লাস 48 মানে 60 কেজি টোটাল ওজন হয়ে গেল। কতজনকার? না 2 প্লাস 1 3, 3 জনকার। তাহলে টোটাল দুটো গ্রুপকে একসঙ্গে করে দিলে তাহলে দুটো গ্রুপের সম্মিলিত গড় কত হবে? না 60/3 20 কেজি। এটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে অ্যাভারেজ ছেলেমেয়েরা যেগুলো করবে। আমি যেরকমভাবে তোমাদের শিখিয়েছি অ্যাভারেজ করা এতগুলো ক্লাসের পর, তোমরা এসবভাবে আমরা করবো না। আমরা হচ্ছে এখন প্রো হয়ে গেছি, আমরা ভাববো এরমভাবে যে এই গ্রুপের একজনের বয়স হচ্ছে 12, আর গ্রুপ বি এর একজনের বয়স যদি 12 হতো, গ্রুপ বি এর একজনের বয়স যদি 12 হতো, তাহলে আমি অনায়াসেই বলে দিতাম এদের এই দুটো গ্রুপের সম্মিলিত গ্রুপের গড় হচ্ছে 12। কিন্তু দুঃখের বিষয় এখানে 12 নেই, এখানে 24 আছে। মানে এখানে প্রত্যেকে 12 বেশি নিয়ে বসে আছে। তাহলে প্রত্যেকে 12 বেশি নিয়ে বসে থাকে, তাহলে দুজন কত বেশি নিয়ে বসে আছে? না 12 × 2 24 বেশি নিয়ে বসে আছে। তাহলে এদের গড় ওজন 12 তো হবেই, আর এই যে 24 এক্সট্রা নিয়ে এসছে গ্রুপ বি এর লোকেরা, সেটা আবার দুজনকার মধ্যে ভাগ করে দেওয়া হবে। দুজনকার মধ্যে বলতে 1 আর 2 3 জনের মধ্যে। দুটো গ্রুপের কতজন লোক আছে টোটাল? 1 + 2 3 জন। তাহলে 3 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে পাবে? না 24/3 8। তাহলে 12 + 8 20 হয়ে যাবে দুটো গ্রুপের সম্মিলিত গড় ওজন। ইজ ইট ক্লিয়ার? বলো, জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে দুটো মেথডই তোমাদের বলে দিলাম। প্রথম মেথডটা তোমরা ইচ্ছে হলে করবে, সেকেন্ড মেথডটা বলবো বেশি করে অ্যাবজর্ভ করতে, কারণ এই 1 2 আর থাকবে না। ঠিক আছে, এবার ক্রমশ নাম্বার চেঞ্জ হবে এবং বৃহৎ নাম্বার আসবে, তখনও কিন্তু সমস্যা বাড়বে। ওকে, নেক্সট প্রশ্ন। রাজারাম নির্দিষ্ট পরিমাণ গম কিনেছিলেন। খুব ভালো কথা। যদি তিনি 12% লাভে গমের 1/4 বিক্রি করেন, তাহলে 15% এর সামগ্রিক লাভ করতে তাকে অবশিষ্ট গমের উপর শতকরা লাভ কত রাখতে হবে? খুব ভালো কথা, ভালো করে বুঝবে ব্যাপারটা কি। রাজারাম নির্দিষ্ট পরিমাণ গম কিনেছে, কতটা গম কিনেছে আমি জানি না। যদি তিনি 12% লাভের গমের 1/4 বিক্রি করেন, খুব ভালো কথা, তাহলে 1/4 মানে হচ্ছে কি 4 ভাগের 1 ভাগ। তাহলে পড়ে আছে 4 ভাগের 3 ভাগ। আর তাহলে আলটিমেট এদের রেশিও কি? তাহলে 4 এখানে কী হয়ে গেল? ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে রইল 1:3। তার মানে পুরো গমটাকে 1:3 অনুপাতে ভাগ করা হয়েছে। ইজ নট ইট? একদম ঠিক। যদি তিনি 12% লাভ করেন, তাহলে প্রথম এই 1 ইউনিটের ওপর তিনি 12% লাভ করেছেন। তাহলে বলেছে 15%-এর সামগ্রিক লাভ করতে, তাহলে টোটালের ওপর এই 1 + 3 4 বিক্রি করে টোটাল যদি 15% লাভ করতে হয়, তাহলে এই 3 ইউনিট সে কত লাভে বিক্রি করছে? ঠিক আছে, লাভ করতে তাকে অবশিষ্ট গমের উপর, মানে এই 3 ইউনিটের ওপর তাকে শতকরা কত লাভ করতে হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এটা দেখে কি বোঝা যাচ্ছে না যে এটাকে আলটিমেট দুটো জিনিসকে অ্যাড করে একটা জিনিস তৈরি করা হচ্ছে, মানে এটা অ্যালিগেশন প্যাটার্ন। এই জিনিসটাই তোমাদের চিনতে হবে। তাহলে আলটিমেট অ্যালিগেশন করার পর আমি ফাইনাল রেশিওতে এটাই পাবো যে রেশিওতে আমি গমটাকে ভাগ করেছিলাম। একদম ঠিক। তাহলে ফাইনাল রেশিও আমি এখানে পাবো 1:3। খুব ভালো কথা। তাহলে এখানে দেখতে পাচ্ছি 15 থেকে 12 বিয়োগ করে 3 হওয়ার কথা। তাহলে 3-এর ভ্যালু এখানে 3ই হচ্ছে। তাহলে 1-এর ভ্যালু এখানে কত হবে? 1ই হবে না? একদম ঠিক। বোঝা গেছে? বলবো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে 1-এর ভ্যালু যদি এখানে 1 হতে হয়, আমি দেখতে পাচ্ছি এখানে 15 অপেক্ষা ছোটো ভদ্রলোক বসেছিল। তার মানে অবশ্যই অ্যালিগেশনের নিয়ম অনুসারে এখানে 15 অপেক্ষা বেশি ভদ্রলোক বসে থাকবে। তাহলে 15-র সঙ্গে এখানে কি বসে থাকলে এর ডিফারেন্স 1 হবে? দাদা 15-র সঙ্গে তাহলে 1 যোগ করে দিই, তাহলে 16 হয়ে যাবে এখানে আমার জিজ্ঞাসা চিহ্নর জায়গায় কারেক্ট ভ্যালু। তাহলে 16% লাভে আমার 3 ইউনিট বিক্রি করা হয়েছিল। অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আর যদি কেউ এই মেথড না বুঝে থাকে, তাহলে তার জন্য আমি বলবো যে এখানে ধরে নেবে এক্স। যদি সে এক্স ধরে নেয় তাহলে গল্পটা কীরকম হবে? যদি সে এক্স ধরে নেয় তাহলে সে বলবে এখানে এক্স হবে, তাহলে এখানে 12% হচ্ছে 15% অপেক্ষা ছোটো। তার মানে এক্স অবশ্যই কী হবে? না 15% অপেক্ষা বড়ো হবে। এক্স হবে 15% অপেক্ষা বড়ো। তার মানে এখানে ভ্যালু হবে x - 15, আর এখানে 15 - 12 3। আর এদের রেশিও কী হবে? না আলটিমেট 1:3 এর সঙ্গে সমান। এবার আমি এখান থেকে এক্সের ভ্যালু নির্ণয় করব এবং সেখান থেকেও দেখবো যে 16ই হবে আমার কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 15 দেখো, 15 নম্বর অঙ্ক যেটা বলা হয়েছে, এই অঙ্কটা কিন্তু খুব ইজি। তোমার যদি এখানে 12.5% এখানে 8.5%-এর জায়গায় যদি আমি এখানে বলতাম এখানে 10% আর এখানে 12%, তাহলে তোমার এই প্রশ্নটা করতে বেশিক্ষণ সময় লাগতো না। তুমি বলতে এখানে দাদা a + b + ab/100 এটাই হচ্ছে আমার ফর্মুলা, এবং এই ফর্মুলা দিয়ে খুব সহজে আমি অ্যান্সার নির্ণয় করতে পারি। কিন্তু এখানে এই 12.5% আর 8.5% দিয়ে তোমাদের প্রবলেম করে দিয়েছে। 12.5%কে তোমরা 12.5 লিখতে পারো,
আর 8.5% তোমরা 8.5 লিখতে পারো। তাহলে এই ফর্মুলায় আমি বসাই 12.5, 12.5 আর 8.5 মানে হচ্ছে আমার কত হয়ে যাচ্ছে 0.5 মিলে 1 হচ্ছে, আর 12 20 প্লাস 1 21, তাহলে 21 প্লাস 12.5 ইন্টু 8.5 বাই 100, এখানেই হয়ে যাবে সবচেয়ে বড়ো সমস্যা। এবার তোমরা কী করবে, 12.5 8.5 গুণ করবে, তাকে 100 দিয়ে ভাগ করবে, সমস্যা হবে। তোমরা এটাকে রেশিও দিয়ে ভাবতে পারো। কীরকমভাবে ভাবতে পারো তো দেখো 12.5% মানে ফ্র্যাকশন ভ্যালু কত 1/8, তার মানে যে জিনিসটার ভ্যালু ছিল 8 সেটা 1 বৃদ্ধি পেয়েছে। 1/8 মানে কি, 1/8 মানে হচ্ছে জিনিসটার ভ্যালু ছিল 8 সেটা 1 বৃদ্ধি পেয়েছে, তার মানে 8 প্লাস 1 হয়ে গেছে 9, তার মানে রেশিও হয়ে গেল কত 8:9, যেটা ইনিশিয়াল ভ্যালু ছিল 8 এবং বৃদ্ধি পেয়ে হয়েছে 9। 8.5% এটাকে আমরা কি লিখতে পারি না 8 দুগুণে 16 আর একে 17/2 মানে 17/200, তাহলে 17/200কে আমি কী বলবো, যে জিনিসটার ভ্যালু ছিল 200 সেটা 17 বৃদ্ধি পেয়েছে মানে হয়েছে 217, তাহলে 200 থেকে হয়েছে 217। ইজ ইট ক্লিয়ার? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এবার কী করবো, ব্যাস উপর নিচে গুণ করবো। তাহলে যে জিনিসটার ভ্যালু আলটিমেট ছিল 1600, 8 আর 200 গুণ করলে 1600, সেটা আলটিমেট কত হয়েছে না 217 ইন্টু 9, মানে 217কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে কত না দাদা হচ্ছে 2170, আর 10 -1 মানে -217, হ্যাঁ কি না, করলে কত হচ্ছে বা একটা কাজ করো গুণই করে দাও, এখানে বিয়োগ করে দাও লাভ নেই, 9 দিয়ে গুণ, 7 সেটা 3 থেকে 6 আর 21 9 হচ্ছে কত 9 1 9 9 18, মানে 189 প্লাস 6 হচ্ছে কত না 195, তাহলে 1953, হ্যাঁ কি না, বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে আলটিমেট 1600 জিনিসটার ভ্যালু ছিল সেটা হয়ে গেছে 1953, তাহলে কত বৃদ্ধি পেয়েছে দাদা না 353 বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ কি না 353 বৃদ্ধি পেয়েছে, কতই বৃদ্ধি পেয়েছে 1600 ইন্টু 100, কারেক্ট অ্যান্সার। তাহলে দুটো শূন্য ক্যান্সেল আউট হবে। এবার দেখো সহজে আমি করতে পারবো, 16 দুগুণে 32, ঠিক আছে 32, এখানে 3 33 মানে আবার 16 দুগুণে 32, এটা 22 পয়েন্ট। তাহলে এবার দেখতে পাচ্ছি 1 পড়ে আছে, এবার 1 তো পুরোপুরি যাচ্ছে না, দশমিক জন্য একটা শূন্য বসবে, সেখানে 10 হচ্ছে তাও যাচ্ছে না, তার আর একটা শূন্য বসবে, তাহলে 22.0 পরে সামথিং, আর 22.0 পরে সামথিং অপশান ডিতেই আছে, আর কোথাও নেই। ঠিক আছে, তাহলে এইভাবে করলে কত সহজে ব্যাপারটা আমরা ক্লিয়ার করতে পারলাম, কিন্তু এখানে কিন্তু আমাদের ক্যালকুলেশন কিন্তু অনেকটা বেশি হতো। ঠিক আছে, এই দুটো জায়গায় হচ্ছে ডিফারেন্স, এই ডিফারেন্সটা তোমাকে বুঝতে হবে। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 16, আরও একটা দারুণ প্রশ্ন, এবং এই প্রশ্নে তোমার ক্যালকুলেশন স্পিডের পরীক্ষা। ঠিক আছে, কোনো রকম কোনো ডিজিটাল সাম, কোনো রকম কোনো 11-এর মাল্টিপল কিচ্ছু কাজ করবে না। ঠিক আছে, দেখো প্রশ্নে কী বলা হয়েছে, রামাক্ষ কী করেছে, তার কম্পিউটারটি 3টে ক্রমিক ছেড়ে বিক্রি করেছে। প্রথমে 18% ছাড় দিয়েছে, 12% দেওয়া 5%। তাহলে কম্পিউটারটি ধার্য মূল্য যদি 36,000 টাকা হয়, তাহলে কম্পিউটারটি কত দামে বিক্রি করা হয়েছে? 4টে অপশানে খালি ডেটগুলো চেঞ্জ করা হয়েছে, আর কিচ্ছু নয়। দেখো 24,786, 678, 687, 876, খালি ডিজিটগুলো চেঞ্জ, ডিজিট সব একই আছে প্রত্যেকটা অপশানেই। ঠিক আছে, খালি প্লেসগুলো ইন্টারচেঞ্জ করেছে, এই 3টে প্লেস 786, 678, 687, 876, বাকি সব ডিজিট একই জায়গায় আছে। ঠিক আছে, বুঝতে পারছি যে এখানে কেন 9-এর মাল্টিপল বা ডিজিটাল সাম কাজ করবে না, প্রত্যেকের ডিজিটাল সাম একই হবে। ওকে, আর 11-এর মাল্টিপল যদি দেখো তাহলে বি আর তুমি ডি অপশানে তুমি ঝামেলায় পড়ে যাবে, বি আর ডি অপশানে, একদম ঠিক। ঠিক আছে, তখন তোমার সমস্যাটা হয়ে যাবে। তো 11-এর মাল্টিপলেও কাজ করবে না, আর ডিজিটাল সামেও কাজ করবে না। 11-এর মাল্টিপল কেন বলছি তাহলে বুঝতে পারবে। দেখো 18% ছাড় দেওয়া হয়েছে। আমরা কি জানি যে 18%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 18/100, তার মানে 100 টাকা যদি আমার মার্ক প্রাইস হয়, তাহলে 18 টাকা ছাড় দেওয়া হয়েছে, তাহলে বিক্রি করা হয়েছে কত না 100 - 18, 82-তে। ইজ নট ইট? একদম ঠিক। তাহলে আমি এখান থেকে মার্ক প্রাইস আর সেলিং প্রাইসের রেশিও পেয়ে যাবো। রেশিও হচ্ছে বেস্ট মেথড এই প্রশ্নে। মার্ক প্রাইস যদি 100 হয়, বিক্রি করা হচ্ছে 82-তে। পরবর্তী ক্ষেত্রে 12% ছাড় দেওয়া হচ্ছে, মানে 100 যদি মার্ক প্রাইসে বিক্রি করা হচ্ছে 100 - 12, 88-তে। 5% মানে হচ্ছে 1/20, মানে 20 টাকায় মার্ক প্রাইস হয়, 1 টাকা ছাড় মানে 19 টাকায় বিক্রি করা হচ্ছে। ইটস নট ইট? একদম ঠিক। এবার দেখো কাটাকুটি যাচ্ছে, হ্যাঁ একদম, এখানে 4 দিয়ে 4 5 20, এখানে 22, এখানে যাচ্ছে দেখতে পাচ্ছি 50, 2 দিয়ে এখানে 41, ব্যাস, আর কাটাকুটি করার দরকার নেই। তাহলে আলটিমেট এখানে কত পাচ্ছি দেখো, 5 5 25, তার পেছনে 3টে শূন্য, এটাই হচ্ছে আমার আলটিমেট মার্ক প্রাইস। আর সেলিং প্রাইস কত 41 × 22 × 19। আচ্ছা দেখো 22-এর মধ্যে 11 লুকিয়ে আছে, সেই কারণে আমি বলছিলাম 11 মাল্টিপল চেক করলেও হতো। তাহলে 22 আমি দেখতে পারি 11 × 2, তাহলে এখানে দেখতে পারো 19 × 11 করলে কত হয় 902, 2 0 9, একে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে না 418, 418 × 41 করলে কত হচ্ছে তাহলে 418, আর এখানে 4 দিয়ে 4 8 72, 4 4 16,
তাহলে 8, 2 এর আগে 3, 7 4 11, 1, 6 এর আগে 7, 1, 17138। তাহলে 17138 হচ্ছে আমার এখানে সেলিং প্রাইস। ইজ ইট ক্লিয়ার? হলো একদম ঠিক। তাহলে ফাইনাল গল্প আমি পেয়ে গেলাম। তাহলে এবার আমায় দেখো কী বলা হয়েছে, যে বলা হয়েছে মার্ক প্রাইস বলাই আছে 36,000 টাকা, তার মানে 25,000এরই ভ্যালু বলা হয়েছে 36,000। তাহলে 3টে শূন্য এখানে ক্যান্সেল আউট করে দাও। তাহলে আলটিমেট 25-এর ভ্যালু বলা হয়েছে 36। হ্যাঁ কি না? হলো একদম ঠিক। তাহলে 25-এর ভ্যালু 36 হয়, তাহলে 1-এর ভ্যালু 36-এর 25, আর 17138-এর ভ্যালু 17138, ব্যাস এখানে গুণ করে দাও। তাহলে এবার এটার সঙ্গে একটা গুণ করতে হবে, তাকে 25 দিয়ে ভাগ করতে হবে, তার থেকে ভালো নিচে 4 দিয়ে গুণ করো, আর এখানে 36 × 4 করে দাও, ব্যাস। তাহলে আলটিমেট দেখো নিচে 100 হয়ে গেল। তাহলে নিচে নিয়ে আমার কোনো টেনশন নেই, যেটা উপরে ভ্যালু বেরোবে তাকে আমি 100 দিয়ে ভাগ করলে জাস্ট দশমিক কী হবে, 2 ঘর শিফট করে যাবে। তাহলে এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যাপ্রোচ। এখানে গুণটা করবে, গুণটা না করতে পারলে কোনো তো সমস্যা, গুণ কিছু নেই, 36 এখানে 4কে দিয়ে গুণ করবে, তারপরে 17138 গুণ করবে। এই গুণটা করার জন্যই তোমার প্রশ্নটা দেওয়া হয়েছে, আর কিছু নয়। তার আলটিমেট গুণফল হবে এটা 24678.72 হবে কারেক্ট আনসার। ঠিক আছে, এখানে তোমরা 9-এর মাল্টিপল চেক করতে পারতে, 4-এর মাল্টিপল চেক করতে পারতে, যা খুশি করতে পারতে, সবেরই কিন্তু আনসার এই দুটোতেই তোমার দেখবে, দুটোতেই ম্যাচ করবে। ওকে, যদি কোনোটা ম্যাচ না করে আমাকে বলবে, তাহলে আমি তো ভুল দেখেছি, সেটা আমাকে কমেন্টে জানাবে, যদি অন্য কোনো মেথডে অঙ্কটা করা যায়। ওকে, চলো নেক্সট প্রশ্ন চলে যাই। একজন অসৎ দোকানদার দাবি করে যে সে যে মূল্যে ধান বিক্রি করেছে, সে কি? একটা অসৎ দোকানদার দাবি করে যে সে ক্রয় মূল্যে, আচ্ছা ক্রয় মূল্যে লিখতে ভুলে গেছে, সে ক্রয় মূল্যে ধান বিক্রি করেছে, কিন্তু সে 1 কেজি ওজনের জন্য 920 গ্রাম ওজন ব্যবহার করে। তার লাভের শতাংশ নির্ণয় করো। এটা তো আমি আগের ক্লাসেই করেছি, একই গল্প। আমরা কি বলছি, যখন আমরা ওজন বা বাটখারায় ঠকাচ্ছি, তখন সে যে পরিমাণ বিক্রি করছে, 920 গ্রাম বিক্রি করছে, মানে এটাই সিপি। বিক্রি করার কথা ছিল কত না, 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে আলটিমেট এটা হচ্ছে কি এসপি। ওকে, ব্যাস। এদের ডিফারেন্স হচ্ছে কি, এদের ডিফারেন্স হচ্ছে আমার কি না প্রফিট কত 80, কত 920-তে ইন্টু 100 হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, এটা তোমরা করে যেটা আনসার হবে সেটা আমাকে বলবে কমেন্টে। নেক্সট প্রশ্ন চলে যাই। কোশ্চেন নাম্বার 18, কী হবে 3-এর 4, 5-এর 6, 7-এর 9, 11-এর 12, এগুলো সঠিক ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে আর তোমাদের আমি রেশিও প্রপোর্শনে শিখিয়েছি যে কী করে এদের মধ্যে বড় ছোটো ভগ্নাংশ নির্ণয় করতে হয়। প্রত্যেকটা প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ, মানে যার লব ছোট হর বড়। ওকে, তাহলে আমি কী করবো, ডিফারেন্স নির্ণয় করবো। 3-এর 4, 5-এর 6, 7-এর 9, আর 11-এর 12, 11-এর 12। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3-এর 4-এর মধ্যে 3 আছে আমার ডিফারেন্স 1, 5-এর 6 আমাদের ডিফারেন্স হচ্ছে 1, 7-এর 9-এর ডিফারেন্স হচ্ছে 2, 11-12 ডিফারেন্স হচ্ছে 1। তাহলে প্রত্যেকটা ডিফারেন্স সেম করতে হবে। তাহলে এখানে যে 2 ভদ্রলোক দেখতে পাচ্ছি, তাহলে প্রত্যেকটাকে 2 বানাতে গেলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেট আমি লবের কী করবো, 2 দিয়ে গুণ করবো। হরকে আমার নিয়ে চিন্তাই নেই, হরে আমি কোনো কাজ করবোই না। তাহলে এখানে লবকে 2 দিয়ে গুণ করতে হবে, এখানেও লবকে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে 2 অলরেডি আছে, তাহলে 1 দিয়ে গুণ করলেই হবে, আর এখানে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে আলটিমেট হলো কত এখানে না, হলো এখানে আলটিমেট পেয়ে গেলাম, এখানে 3 × 2 6 পেলাম, এখানে 5 × 2 10 পেলাম, এখানে 7 পেলাম, এখানে 22 পেলাম। তাহলে এদের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে ঊর্ধ্বক্রমে মানে কি, ছোটো থেকে বড়ো। তাহলে সব থেকে ছোটো দেখতে পাচ্ছি 6 এখানে, তাহলে 6 পাচ্ছি 3-এর 4 থেকে, তাহলে 3-এর 4 আগে লিখলাম। তারপরে দেখতে পাচ্ছি 7, তার মানে 7-এর 9 তারপরে লিখলাম। তারপর আমি দেখতে পাচ্ছি তারপর হচ্ছে আমার 10, মানে 5-এর 6 লিখলাম, আর তারপর হচ্ছে 11-এর 12। ইটস নট ইট, বলবো একদম ঠিক। তাহলে 3-এর 4, 7-এর 9, 5-এর 6, 11-এর 12 কোথায় আছে? 3-এর 4, 7-এর 9, 5-এর 6, 11-এর 12, অপশান বিতে আছে। ওকে, অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। নিচে কোনটি ক্ষুদ্রতম, একই অ্যাপ্রোচ। তাহলে 7-এর 9, এখানে কী আছে, 7-এর 9 আছে, 7-এর 10 আছে, 7-এর 11 আছে, আর 7-এর 12 আছে। কিন্তু দুঃখের বিষয় এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটারই কী আছে না, লব সেম আছে। যদি প্রত্যেকটা লব সেম থাকে, তাহলে যার হর সবথেকে বৃহত্তম সে হবে সবথেকে ক্ষুদ্রতম। তাহলে এখানে হর সবথেকে বড়কে 12, তার মানে 7-এর 12 হয়ে যাবে ক্ষুদ্রতম। কারণ কি, আমি আলটিমেট অ্যাপ্রোচটা কি না, 7-কে 9 ভাগে ভাগ করছি। তাহলে প্রত্যেকটা টুকরো যত করে হবে, 7-কে 10 ভাগে ভাগ করলে প্রত্যেকটা টুকরো তার থেকে ছোট হবে, 11 ভাগে ভাগ করলে আরও ছোটো হবে, 12 ভাগে ভাগ করলে আরও ছোটো হবে। তাহলে আমি একটা জিনিসকেই ভাগ করছি, আর একটা জিনিসকে যত বেশি টুকরো করবো তত সে কী হতে থাকবে না, ছোটো হতে থাকবে। তাহলে আলটিমেট সব থেকে বেশি যে সংখ্যা দিয়ে ভাগ করেছি সেই হবে ক্ষুদ্রতম। ওকে,
কোশ্চেন নাম্বার 20, 3 মাসের জন্য একটি মূলধনের উপর বার্ষিক 15% হারে সরল সুদ 600 টাকা হয়, তাহলে মূলধন কত? খুব ভালো কথা। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার সুদ বলা হয়েছে 600 টাকা, তাহলে 600 ইন্টু 100 বাই কী হবে? বাই হচ্ছে আমরা কী নির্ণয় করছি আলটিমেট, না আমার নির্ণয় করতে হবে মূলধন পি নির্ণয় করতে হবে। তাহলে পি এর ভ্যালু কী হবে? SI ইন্টু 100 বাই আর ইন্টু টি। এবার দেখো এখানে আর এর ভ্যালু বলা হয়েছে 15%, কত? 15%। আর টি কত বলা হয়েছে? 3 মাস। এই 3 মাসটা আমার বছরে ট্রান্সফার করতে হবে, মানে 3/12। আর নিচে 12 না লিখে আমি কী করব? এই 12টা ডাইরেক্ট উপরে গুণ করে দেবো, ব্যাস গল্প শেষ। তাহলে 3 4 12, 15 4 60 মানে 40। ব্যাস বলো কোথায় দেখতে পাচ্ছি 40, 4 এখানে মানে হচ্ছে 16,000, 16,000 কোথায় আছে? অপশানে। নেক্সট প্রশ্ন, সরল সুদের হারে 11500 টাকার একটি মূলধন 2 বছরে সুদে আসলে এত টাকা হয়েছে, তাহলে সুদের হার কত? তাহলে এখান থেকে আমি বুঝতেই পারছি এখানে কিছুই নেই, আলটিমেট পি দেওয়া হয়েছে এখানে, ওকে। আর এখানে বলা হয়েছে অ্যামাউন্ট, তাহলে এদের মধ্যে ডিফারেন্স নির্ণয় করব, কত হবে? অর্থাৎ 11500 এটা হচ্ছে প্রিন্সিপাল, আর হয়েছে 12880, তাহলে পাচ্ছি 0 8 5 থেকে 8 3 1 থেকে 2 1, তাহলে 1380 আমি কী পেয়েছি? সিম্পল ইন্টারেস্ট পেয়েছি। কত বছরে? 2 বছরে। তাহলে 1 বছরে করে নিই, 1 বছরে কত পেয়েছি? 2 6 12, এখানে হচ্ছে 2 9 18, 690 টাকা। কতর উপর পেয়েছি দাদা? 11500 পেয়েছি, ইন্টু 100 করলেই সুদের হার, গল্প শেষ। কাটাকুটি আছে ডাইরেক্ট, 6 15 একদম, 6 15 যাচ্ছে কি 6 15 90, 6 1 6 একদম, তাহলে 6%, অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তাহলে এই ছিল আজকের তোমার 21টা প্রশ্নের সমাধান, ওকে। নেক্সট দিন আবার 21টা প্রশ্ন বা 22টা প্রশ্ন নিয়ে আমরা আবার দেখা করব। তো আশা করবো প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব ভালো বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, কোনো অসুবিধা নেই।